ধরণী জুড়ে নৈশব্দ, আধারিয়া তাণ্ডবে নিস্তব্ধ প্রকৃতি ধারণ করেছে অশোভনের ন্যায় নিষিদ্ধ এক আবহ। অদূর পাহাড়ের পাদদেশে উদ্ভব ঘটেছে রক্তাভ নিশুতির। পরিষ্কার দিগন্তের এক ঢাল সুবিস্তীর্ণ চন্দ্রকে প্রলয়ের স্বগতোক্তিতে গ্রাস করে নিয়েছে দীপ্তমান সূর্যপিণ্ড। পূর্ণ চন্দ্রগ্রহণের প্রকোপে শুভ্রের উজ্জ্বল দ্যুতি ঢাকা পড়েছে জ্বলন্ত অগ্নুৎপাতের রক্তিম লালিমার অন্তরালে। সুউচ্চ প্যান্টহাউসের চারিপাশ থেকে ভেসে আসছে নিশাচর প্রাণীর অবিরত আর্তনাদ। সবসময় বিস্তার আলো ছড়ানো প্যান্টহাউসটি আজ ভয়াল তিমিরে আচ্ছাদিত, যেন জঙ্গলের গহীনতার মাঝে বুক চিতিয়ে দাঁড়ানো নিটোল অক্ষয় এক দানবীয় অশরীরীর উৎপাত। মাথার উপর টিমটিমিয়ে এক জ্বলন্ত বাল্বের উপস্থিতি। কক্ষের প্রতিটি কোণে ছিমছিম করছে নৈশব্দিক নির্জীবতা। ডানে বামে সামনে পেছনে কোথাও কেউ নেই। সত্যি নেই নাকি এটা মতিভ্রম? চারিপাশের অসহনীয় নীরবতা যেন ঘনপোকার মতো অস্থির শূন্য করে তুলছে মস্তিষ্কটা। অধর থেকে শুরু করে হৃৎপিণ্ড অব্দি তরলের নমনীয়তা অনুপস্থিত। কলিজা শুকিয়ে কাঠ। কখন কিভাবে ঘটে গেল এসব? সবকিছুই যেন এক বিভীষিকাময় ধোঁয়াশা। অগণিত প্রশ্নের আনাগোনায় টনটন করে উঠল মাথাটা। পরিস্থিতি অবলোকনের প্রয়াসে সহসা নড়ল রুশকন্যা। তবে তার ছোট্ট শরীরটা পুরোপুরি অবসন্ন। সর্বাঙ্গের এরূপ অপারগতায় খেই হারালো মস্তিষ্ক। তড়িঘড়ি করে দাঁড়াতে উদ্যত হলে শরীরের প্রতিটি পেশিতে আবিষ্কার করল ডাকট টেপের পোক্ত বাঁধন। নিজের এহেন ধরাশায়ী কঠিন পরিস্থিতি মুহূর্তেই কুণ্ঠিত করে তুলল ফ্লোরাকে। অস্পষ্ট মনস্পটে ভেসে উঠল খানিক আগের ঘটনা বিশেষ। আমানিশার ভয়াল আধারে আচ্ছাদিত প্যান্টহাউস, তার পরপরই এক পাশবিক কপটতা মিশ্রিত পুরুষালী ঝঙ্কার। প্রিন্সেস। সামান্য এক শব্দের শীতলতা কাঁপন ধরিয়ে দিয়েছিল অন্তরে। কর্ণকুহর ছাপিয়ে নিগুড় অশুভের আস্ফালন যেন বিষক্রিয়ার ন্যায় ছড়িয়ে পড়েছিল নাজুক শরীরের রন্ধ্রে রন্ধ্রে। আতঙ্কে জমে উঠেছিল কণ্ঠস্বর। অগত্যা এক নিমেষেই চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল তার পেলব মেয়েলি অস্তিত্ব। আর যখন চেতনা ফিরে এলো, তখন নিজেকে এক কারারুদ্ধ বন্দিনী দশায় আবিষ্কার করল মেয়েটা। চারিপাশের প্রগাঢ় আধার ছুঁতে পারল না ওর সূক্ষ্ম মস্তিষ্ককে। বাউন্ডারি বলের মতো ইন্দ্রিয়ের পারদে পারদে অহর্নিশ ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, একটাই শব্দ, প্রিন্সেস। সম্বোধনটা বেশ পরিচিত ঠেকল ফ্লোরার নিকট। এক মুহূর্তের জন্য ভাবনায় ডুবল রমণী। তবে জুৎসই প্রত্যুক্তি খুঁজে পেল না মস্তিষ্ক। তার আগেই ভাবনার ছেদ ঘটালো নির্বাক এক আগন্তুক। তার হাতে আবদ্ধ সেকল জাতীয় মেটালিক এক ধাতবের ঝনঝনানিতে টনক নড়ল ফ্লোরার। মানবের অস্তিত্ব টের পেয়ে ধরফরিয়ে দৃষ্টিপাত করল সম্মুখে। টিমটিমে আলো আধারির মাঝে প্রস্ফুটিত হলো হাস্যোজ্জ্বল এক অবয়ব, যা দেখা মাত্রই চোখের সামনে সমগ্র দুনিয়া দুলে উঠল মেটার। প্রকম্পিত অন্তরাত্মা। ভয়ের তাড়নায় তটস্থ হলো মুখশ্রী। শুষ্ক একটা ঢোক গিলে বাঁধন কবলিত হাত দুটো দ্বারা নিজ হাঁটু পেঁচিয়ে জড়সড় হয়ে এক কোণে গুটিয়ে গেল তৎক্ষণাৎ। ফের নীরব হাসির জোয়ার বয়ে গেল বিপরীত প্রান্তে। ভেসে এলো স্বচ্ছ কণ্ঠস্বর, হোয়াই সো অ্যাফ্রেড প্রিন্সেস। পরপরই ধ্বনিত হলো কপটতা মিশ্রিত তুমুল হাসির ঝঙ্কার। বিভ্রমে তীর তীরে কেঁপে উঠল রুশকন্যার নাজুক চিত্ত। কণ্ঠস্বর ভেদ করল রুষ্ট আওয়াজ, আপনি আবার এসেছেন? এগিয়ে এলো অবয়ব। বাল্বের সূক্ষ্ম আলোয় ধীরে ধীরে স্পষ্ট হলো তার পৈশাচিক হাসি উদ্ভাসিত শুরু হলো চেহারাখানা। চোখের সামনে টমেটো প্রিন্সের চিরাচরিত সেই জোকারসুলভ অভিব্যক্তি ফুটে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল ফ্লোরার। ক্রোধে ফেটে পড়ল অন্তঃকরণ। চক্ষু স্থির করে তির্যক কণ্ঠে ছুড়ল বাক্যের ফলা, পাইথন প্যারাডাইসে প্রবেশ করার দুঃসাহস কি করে হলো আপনার? কে ঢুকতে দিয়েছে? ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ঠোঁট বাঁকালো অ্যালেক্স। স্থবির পদযুগলের সম্মুখে এগিয়ে এসে এক হাঁটু ভেঙে বসল নাজুক রমণীর সন্নিকটে। গ্রীবাদেশ ঝাঁকিয়ে ঝুঁকল তার মুখের পানে। বেমালুম হেয়ালির স্বরে হেসে হেসে জানালো, বলেছিলাম না, একবার কোনো কিছু ভালো লেগে গেলে সেদিকে বারবার নজর দেয় অ্যালেক্স। কেউ আটকাতে পারে না। আপনি দুঃসাহস দেখাচ্ছেন, এর ফল কি হবে ভাবতে পারছেন? ফ্লোরার বজ্রধ্বনি অগ্নিবাণকে বিন্দুমাত্র তোয়াক্কা করল না অ্যালেক্স। উল্টো হেয়ালির পারদ দ্বিগুণ বাড়িয়ে বলল, কাকে ভয় দেখাচ্ছ প্রিন্সেস? আমাকে? এই টমেটো প্রিন্সকে? এরিস এবং তুষারের অনুপস্থিতিতে শুধুমাত্র গার্ডসদের ভরসায় নিজেকে এতটা সুরক্ষিত ভাবা মোটেই উচিত হয়নি তোমার, মোটেই না। কথার তালে তালে ক্রমশ ফ্লোরার ত্বকের সংস্পর্শে অধর ছোঁয়ায় অ্যালেক্স। যেন বিষাক্ত হাসির জোয়ারে গলে গলে পড়ছে তার কামক স্পৃহা। বিতৃষ্ণায় চোখ বুজে এলো রুশকন্যার। সহসা অন্যদিকে মুখ ঘুরিয়ে ছুড়ল ঘৃণিত আওয়াজ,
আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এটা কার সাম্রাজ্য। বিশ্বাসঘাতকদের কীটপতঙ্গের মতো পায়ে পিষে ধ্বংস করে দেয় এই ঋষিউভান। আপনাকেও ছাড়বে না। মুখাবয়ব জুড়ে নিছক হেয়ালিপনা, গাম্ভীর্যের লেশ মাত্র নেই চেহারায়। ফ্লোরার কথার পাচ্ছে খুক খুক সরে গা জ্বালানো হাসিতে কর্ণঘোর ঝাঁঝিয়ে তুলল অ্যালেক্স। দুজনের মধ্যেকার সংকীর্ণতা বাড়িয়ে হিসিয়ে জবাব দিল, তোমার মাফিয়া বস বিশ্বাসঘাতক ধ্বংস করে প্রিন্সেস, আমি টমেটো প্রিন্স বিট্রেয়ার তৈরি করি। বিশ্বাস হচ্ছে না তাই না? এক মুহূর্ত নীরবতা, পরপরই অ্যালেক্স বলল, চারিদিকে তাকিয়ে দেখো, পাইথন প্যারাডাইসের টর্চার সেলে বন্দী হয়ে আছো তুমি। আর তোমার টর্চারার স্বয়ং আমি, এই টমেটো প্রিন্স। মাফিয়া বস কিংবা তার কোনো শক্তি আজ তোমাকে আমার হাত থেকে নিষ্ক্রিয়তা দিবে না প্রিন্সেস। বাক্যটুকু শেষ করে নিশ্চল কদমে দুপা পিছিয়ে গিয়ে এরিসের ইজি চেয়ারটাতে গা এলিয়ে বসলো অ্যালেক্স। উরুর উপর উরু তুলে গাম্ভীর্যের সরে বলল, তাকাও প্রিন্সেস, চেয়ে দেখো টমেটো প্রিন্সের ক্ষমতা। আমি চাইলে ঠিক কি কি পারি ভাবো একবার। থমকালো ফ্লোরা। চকিতে ঘাড় ঘুরিয়ে খুলে ফেলল নেত্রপল। ভয়ার্ত দৃষ্টে চারিদিক অবলোকন করতেই মুখ থেকে রক্ত সরে গেল ওর। প্রবল আতঙ্কে শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ঠান্ডা এক শীতল স্রোত। ভেতরের কুণ্ঠাকে পুরোপুরি দমিয়ে গলার আওয়াজ খাদে নামালো মেয়েটা। অতঃপর জড়ানো গলায় ডেকে উঠল সকলকে, গার্ডস, গার্ডস, গিসি ইউসে, যার অর্থ সবাই কোথায়। বিদ্রুপ করে হাসতে লাগলো অ্যালেক্স। হাতে আবদ্ধ শেকলখানি নাড়াতে নাড়াতে কৌতুক সরে বলল, তুমি গার্ডস খুঁজছ? আই মিন ডেমন নাইফদের? ওরা তো বহু আগেই তুষারের আদেশে মিশনে উড়াল দিয়েছে। আর বাদবাকি যারা ছিল তাদের পরিস্থিতিটাও না হয় একবার দেখে নাও। কথা শেষ হতেই অপারক ভঙ্গিমায় ঠোঁট উল্টালো অ্যালেক্স। অতঃপর রিমোট কন্ট্রোলের সাহায্যে অকস্মাৎ খুলে দিল কক্ষের দরজাটি। দরজা খুলতে না খুলতেই তির্যক এক আলোক রশ্মিতে চোখ ধাঁধিয়ে উঠল ফ্লোরার। অচিরেই বুঝে এলো অক্ষিপুট। ঝলসে যাচ্ছে নেত্রগহ্বর। তবুও আলোর তারতম্যকে পাছে হাঁটিয়ে চোখ খুলল মেয়েটা। সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতেই সম্মুখে ভেসে উঠল অবিশ্বাস্য এক দৃশ্যপট। দেখল টর্চার সেলের শখানেক গার্ডকে হাতমুখ বেঁধে নতজানু বানিয়ে তাদের মস্তিষ্কের অগ্রভাগে স্নাইপার ঠেকিয়ে রেখেছে অচেনা একদল সশস্ত্র বাহিনী। সম্মুখের দৃশ্যটুকু অবলোকন করতেই আরেক দফা হোঁচট খেল মেয়েটা। অবিশ্বাসের স্বরে সবাইকে একপল পরখ করে হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, অসম্ভব! পাইথন প্যারাডাইসের গার্ডস সংখ্যা এর চেয়ে 1000 গুণ বেশি। তাছাড়া প্যারাডাইস গেটে নিশাচর নেকড়ে প্যাক পাহারারত থাকে সর্বক্ষণ। বাক্যটুকু শেষ হতেই ফের রিমোটের বোতামে আঙ্গুল হাঁকালো অ্যালেক্স। সঙ্গে সঙ্গে দুপাশ থেকে সংকুচিত হয়ে এলো শক্ত মেটালিক আস্তরণ। সমগ্র কক্ষ জুড়ে ঝরঝরিয়ে নেমে এলো তমসা। পুনরায় আধার বিস্তৃত ঘরে তড়াক করে জ্বলে উঠল সূক্ষ্ম ইলেকট্রিক বাল্ব। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে এলে পায়ের সাহায্যে ইজি চেয়ারে হ্যাচকা টান মেরে ফ্লোরার সন্নিকটে এগোলো অ্যালেক্স। বৈদ্যুতিক বাল্বের লালাপ আলোয় পৈশাচিক হাসির তোরণে ঠোঁট প্রশস্ত হলো তার। মুখ বাড়িয়ে প্রত্যুত্তর করল, ওই যে বললাম, বিশ্বাসঘাতক তৈরি করে স্বয়ং টমেটো প্রিন্স। আমার সূক্ষ্ম চালগুলো বুঝে ওঠার ক্ষমতা তুমি কেন, তোমার প্রটেক্টর মাস্টার মাইন্ড তুষার যাওয়াদেরও নেই। এতক্ষণে ভেঙে চুরমার হলো আত্মবিশ্বাস, সংকুচিত হলো অন্তঃকরণ। নিজেকে সত্যি সত্যিই বিবর্জিত এক অসহায় নারীরূপে আবিষ্কার করল ফ্লোরা। আপন সত্তাকে মনে হতে লাগলো হিংস্র লকলকে শিকারীর মুঠোবন্দি এক ছোট্ট শিকার মাত্র। হায়নারূপে অ্যালেক্সের কঠোর দৃষ্টিভেদ করে জমে এলো সর্বাঙ্গ। ঠোঁটের ফাঁকে প্রস্ফুটিত হলো নীরের চাপা আর্তনাদ। কেন এভাবে টর্চার সেলে নিয়ে এসেছেন আমাকে? কি চাইছেন আপনি? কোনরূপ ভনিতা করল না বিপরীত পক্ষ। অত্যন্ত রূঢ়স্বরে জবাব দিল, বদলা, সবকিছুর বদলা। সেদিন তুষার যখন লাউঞ্চে মেঝেতে ফেলে কুকুরের মতো মেরেছিল আমাকে, তখন তুমিই তো টর্চার সেলে নিয়ে আসার পরামর্শ দিয়েছিলে তাই না? অ্যালেক্সের প্রত্যুত্তরে হকচকালো ফ্লোরা। কোটর ছাড়ালো তার অভাবনীয় দৃষ্টিযুগল। কয়েক সেকেন্ড নীরব থেকে ভাবাবেগ বদলালো হায়না। ফ্লোরার হাতের বাঁধন খুলতে খুলতে ফের কণ্ঠে কৌতুক ঢেলে বলে উঠল, চলো, এসে গেছি টর্চার সেলে। তোমাকে নিয়েই এসেছি। এবার দেখি কে কাকে কত বেশি টর্চার করতে পারে। আজ যদি আমি জিতে যাই, তবে আমার টর্চারের প্রতিটি ক্ষতচিহ্ন সারা জীবন আতঙ্কের কলসে ডুবাবে তোমায়। লোকটার উন্মাদের ন্যায় গোলমেলে বাক্যগুলো মস্তিষ্ক ছুঁতে পারল না ফ্লোরার। কারণ হাতের বাঁধন খুলে যেতেই পরিধেয় ফ্রকের পকেটে হাত গুজল মেয়েটা। কিয়ৎক্ষণের নিশ্চলতা খেদিয়ে অকস্মাৎ তুলে আনলো চকচকে একটা রিভলভার। কোনোরূপ সময় নষ্ট না করে সেটিকে দুহাতে আবদ্ধ করে তড়িৎ বেগে তাক করল টমেটো প্রিন্সের তির্যক ললাটে। নিষ্ক্রিয় ভাবাবেগ শূন্য টমেটো প্রিন্স।
ঘটনার আকস্মিকতায় বিন্দু পরিমাণ ভরকালো না তার হায়নার ন্যায় সুচারু অবয়ব। নিটল অভিব্যক্তি ধরে রেখে ঠোঁটের কোণে উজ্জীবিত করল শয়তানি মিশ্রিত ক্রূর উল্লাস। লোকটার হাসির তরঙ্গে ক্রমান্বয়ে কাঁপছে ফ্লোরা। পরিপূর্ণ দক্ষতা আর আত্মবিশ্বাসের অভাবে রিভলভারে আবদ্ধ হাত দুটো অসাড় হয়ে আসছে ক্ষণে ক্ষণে। অপরিপক্ক তর্জনী দুটো ট্রিগার টানার উচ্ছ্বাসে মরিয়া, অথচ ধরাশায়ী মস্তিষ্কটা ঘটনা পরবর্তী ভুলের আশঙ্কায় দ্বিধাগ্রস্ত। ভয়ে কুঁকড়ে যাওয়া হৃদয়টাকে শেষবারের মতো আগলালো মিটা। নাজুক ভীতিকর কণ্ঠে খানিক দৃঢ়তা টেনে বলল, সেলের দরজা খুলে দে, নয়তো এই রিভলভারের ছয়টা বুলেট ঢুকিয়ে ঝাঁঝরা করে ফেলবো তোর মস্তিষ্ক। ফ্লোরার কথা শেষ হতেই সাইকোপ্যাথিক আওয়াজ তুলে ঘর কাঁপিয়ে হেসে উঠল হিংস্র দানবীয় সত্তা। ওর বিকট হাসির আওয়াজে ভয়ে তটস্থ হয়ে গেল রুশকন্যা। আড়ষ্টতায় ঢিলে হয়ে এলো তার হাতের বাঁধন। তৎক্ষণাৎ এক থাবায় রিভলভারটা কেড়ে নিল অ্যালেক্স। আঙুলের সাহায্যে সেটিকে লোড করতে করতে বলল, গুলি চালানোর আগে লোড করতে হয় প্রিন্সেস। যেটা তুমি নও, আগ বাড়িয়ে সেটা প্রদর্শিত করার বন্ধ করো। এসব দেখলে বড্ড হাসি পায় আমার। এনজয় করার মুড নষ্ট হয়। আমি ভালো করেই জানি ব্রাডবা সম্বলিত মাফিয়া টেরোরিস্টের হাতের মুঠোয় থাকলেও তুমি পুরোপুরি একটা ইনোসেন্ট বাচ্চা। তুষার আর এরিসের কবজাবন্দি তুলতুলে এক কবুতর ছানা। অ্যান্ড ইউ নো হোয়াট, আই লাভ পিজিয়ন। নিজের দুর্বোধ্য পরিণতি আজ করতে পেরে অচিরেই বাকরুদ্ধ হলো ফ্লোরা। তৎক্ষণাৎ নিজের জরাজীর্ণ শরীরটাকে টেনে টুনে পিছু হটার প্রয়াস চালালো সবেকে। উচাটন চিত্তের প্রতিটি শিরা উপশিরায় ভর করেছে তার আতঙ্কের প্রলয়। এই বীভৎস রজনী, শত্রুকবলিত একাকী বিধ্বস্ত হৃদয়ের হাহাকার সব কিছুই শুধু স্মরণ করিয়ে দিচ্ছে তুষারের একটা মাত্র বাক্যকে। কতবার বলেছি মাফিয়া পেন্টহাউসে ইনোসেন্সির কোনো জায়গা নেই। এখানে টিকতে হলে ডেভিল হতে হয়, নয়তো মানুষরূপী হায়নাদের দংশনে হরিণ শাবকের মতোই অস্তিত্ব হারাবে নিজের। কারণ তোমাকে রক্ষা করার জন্য সবসময় পেন্টহাউসে বসে থাকবো না আমি। তুষারের কথাগুলো আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারল ফ্লোরা। নিজের অস্তিত্ব হারানোর ভয়ে জর্জরিত হলো ভীত সন্ত্রস্ত অন্তরাত্মা। ফলস্বরূপ তড়িৎ বেগে পেছনে ঘুরে পালাতে উদ্যত হলো মেয়েটা। তখনই নখর থাবায় ও রেশমের ন্যায় স্বর্ণাভ চুলের গোচ্ছা আঁকড়ে ধরে হায়নাটা। বদলে যায় তার সাবলীল মুখের আদল। চিরাচরিত হাস্যোজ্জ্বল জোকারি অভিব্যক্তি বিলীন করে প্রগাঢ় আধারে আবৃত হয়ে ওঠে নেত্রগহ্বর। চেহারায় প্রস্ফুটিত হয় পশুতুল্য হিংস্রতা। মানসিক আতঙ্ক আর চুলের বিঘ্নতায় তীব্র আর্তনাদে ছটফট করে ওঠে ফ্লোরা। তবে অ্যালেক্সের শয়তানি হাসির জোয়ারে সেই আর্তনাদ বেমালুম তুচ্ছ শোনালো কর্ণগহ্বরে। ক্রন্দনরত ফ্লোরা ফুফাতে ফুফাতে অস্ফুট স্বরে বলে উঠল, ওরা তোমাকে ছাড়বে না টমেটো প্রিন্স। আজ আমার সঙ্গে যা যা অন্যায় করছো তার চেয়ে বহুগুণ ফেরত পাবে তুমি। খুব শীঘ্রই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তোমার অস্তিত্ব। মিলিয়ে নিও। আচ্ছা, বিদ্রুপাক্ত স্বরে শব্দটা উচ্চারণ করল অ্যালেক্স। গ্রীবা বাড়িয়ে ফ্লোরার কানের সংস্পর্শে অধর ঠেকালো পর মুহূর্তেই। নৈশব্দে হিস আওয়াজে কিছু একটা অবগত করল রুশ রমণীকে, যা শোনার সঙ্গে সঙ্গে মাথার উপর যেন চৌচির হয়ে আকাশ ভেঙে পড়ল মিটার। পায়ের তলা থেকে সরে গেল ভূমির আস্তরণ। শূন্য অনুরক্তির উদ্ভব ঘটিয়ে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করল অ্যালেক্সের পানে। ঠোঁটের আগায় শয়তানি হাসিটা এখনও বিরাজমান পশুটার। সেদিকে আশ্চর্য দৃষ্টিপাত করে আহত স্বরে ফ্লোরা বলল, আপনি মিথ্যা বলছেন। প্রমাণ চাইছ? উপযুক্ত প্রমাণ দর্শালে তুষারের ঠিক কী হাল হবে ভেবে দেখেছ একবারও? অকস্মাৎ বুকের রক্ত তোলপাড় করা অসহায়ত্বে বিদ্ধ হলো অন্তঃকরণ। অসহায়ত্বের চরম শিওরে পৌঁছে গলা ছেড়ে ডুকরে কেঁদে উঠল নাজুক মেয়েটা। চঞ্চল আখিদয়ে বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস, রিক্ত অভিলাষ। হাতের বাঁধনে দৃঢ়তা টেনে ক্রন্দনরত মেয়েটাকে আচানক ধাক্কা হাঁকিয়ে প্রস্তর কঠিন মেঝেতে ছুঁড়ে মারল অ্যালেক্স। অন্য হাতে আবদ্ধ থাকা ধাতব শেকলটাকে রুশকন্যার সরু তুলতুলে শরীরের উপর আছড়ে ফেলে নিক্ষিপ্ত করল পৈশাচিক এক বাক্যবহর। বি মাই স্লেভ টু নাইট, জাস্ট টেক অফ ইউর ক্লথস। ধরা সেই ফ্লোরা এদিক ওদিকে মাথা নাড়িয়ে করজোড় করল দু হাতে। ফুপাতে ফুপাতে অসহায় সুরে বলতে লাগলো, দয়া করুন, সম্ভ্রমহানি না করে মৃত্যু দিন আমাকে। মৃদু নিঃশ্বাস ছেড়ে ঠোঁট বাঁকালো অ্যালেক্স। প্রথমে কৌতুক করে হাসল কিয়ৎক্ষণ, পর মুহূর্তেই মুখাবয়ব জুড়ে স্পষ্ট পৈশাচিকতা টেনে কঠোর আওয়াজে আদেশ করল ফের, জাস্ট টেক অফ ইউর ক্লথস প্রিন্সেস। পুরো শরীরে একটা ক্ষুদ্র কাপড়ের অংশ যাতে অবশিষ্ট না থাকে। দু হাত বুকের উপর আড়াআড়ি ভাঁজ করে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা নাড়ায় মেয়েটা। শিশুসুলভ বাদামি চোখ দুটোতে অঝরে অশ্রু নিপতিত করে করুণ স্বরে বলে, হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন, এটা আমি করতে পারবো না। এর চাইতে বরং জীবনটা নিয়ে নিন। ঠিক আছে,
তাহলে আমি সত্যিটা ফাঁস করে দিই, ধ্বংস হয়ে যাক তুষার জাওয়াত, সেই সাথে সাথে পাইথন প্যারাডাইস। না! স্বগতোক্তিতে চেঁচিয়ে ওঠে ফ্লোরা, চোখের জল ছেড়ে দিয়ে বলে, খুলছি। ওর দৃষ্টি বরাবর রিভলভার তাক করলো টমেটো প্রিন্স, দাঁতে দাঁত পিষে বলল, রাইট নাও। চিত্ত চিরে হাওমাও করে কেঁদে ভাসালো অপারক ফ্লোরা। কাঁদতে কাঁদতে নির্জীব পুতুলের ন্যায় হাত চালালো ফ্রকের সুন্দর ফিতায়। এবারে পায়ের পা তুলে বসলো অ্যালেক্স। এদিক ওদিক ঘাড় ফুটিয়ে লোভাতুর চাহনি দ্বারা ছোট্ট মেয়েলি শরীরটাকে পরিপূর্ণ ঘ্রাস করতে করতে ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, গুড গার্ল, ইউর বডি ইজ সো পারফেক্ট। পুরোপুরি ভাঙল রমণী। অনুভূতি শক্তি বিলীন হলো বিভীষিকার অন্তরায়। আপন ভূষণের প্রতিটি আস্তর যেন আজ এক একটি চামড়া সমতুল্য, যা অনাবৃত করার সঙ্গে সঙ্গে অদৃশ্য রক্তের স্রোতে প্লাবিত হয়ে যাচ্ছে তার সিক্ত পেলপ্তক। বীভৎস যন্ত্রণায় কাতরাচ্ছে হৃদযন্ত্র। তবুও অসহায়ের ন্যায় কাঁদতে কাঁদতে নিজেকে কলুষিত করতে বাধ্য রমণী। কোনো এক সত্যি লুকানোর অগাধ প্রয়াসে তীব্র ঘৃণায় জর্জরিত হয়ে শরীরটাকে সমর্পণ করে এক মানুষরূপী হায়নার কবলে। ফ্লোরা যখন পুরোপুরি রিক্ত শূন্য, তখন ওর নিকট পায়ে পায়ে এগিয়ে এলো অ্যালেক্স। মেয়েটার অনাবৃত দেহের ভাঁজে লালসার হস্ত বুলিয়ে উপহাস করে বলল, আজ আর কেউ বাঁচাতে আসবে না তোমায় প্রিন্সেস। আজকের পর থেকে তুষার, এরিস, এমনকি পুরো মাফিয়া প্যারাডাইস টের পাবে টমেটো প্রিন্সের ক্ষমতা। আমি চাইলে পাইথন লিডারের সুরক্ষিত জিনিসকেও এক ঝটকায় তছনছ করে দিতে পারি। আজকে এটাই তার প্রমাণ। শরীর ছাপিয়ে কুলুষিত হলো অন্তরাত্মা। দু হাঁটু ভাঁজ করে উন্মুক্ত দেহখানি ঢাকার অনর্থক প্রয়াসে নিজেকে গুটিয়ে নিল ফ্লোরা। নিজের নমনীয়তার কাছে হেরে গিয়ে উন্মাদের ন্যায় কাঁদছে মেয়েটা। সুশ্রী, চঞ্চলা, হাস্যোজ্জ্বল চেহারাখানি পুরোপুরি বিধ্বস্ত আজ। টমেটো প্রিন্স তোয়াক্কা করল না কোনো কিছুর। পরিধেয় শার্টটাকে শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলল অদূরে। অতপর চন্দ্রগ্রহণের অশুভ ছায়াতলে নির্বাসিত করল নরম তুলতুলে নমনীয় শরীরটিকে। প্রগাঢ় আগ্রাসনে বিনাশ ঘটালো নিখাত পবিত্রতার। নিজ হাতে ভেঙে চুরে নস্যাৎ করল এক পুতুল কোমল অসহায় সত্তাকে। সূচনা করল নরকীয় এক বিধ্বংসী মরণ ফাঁদের, যে নিষিদ্ধ মরণ ফাঁদে আমরণ নিবজ্জিত হবে স্বয়ং হায়নার অস্তিত্ব। ফ্লোরা, নামের মতোই নিখুঁত আধো আধো মায়ায় পরিপূর্ণ তার দুনয়ন, অথচ মুহূর্তটা বিকৃত। আধারখচিত নিষিদ্ধ মাফিয়া সাম্রাজ্য আজ সত্যি সত্যি গ্রাস করে নিল তার সমগ্র সরলতাকে। গলা চেপে ডুবালো মরীচিকায়। মেয়েটার হৃদয় নিংড়ানো অপারক চিৎকারের ভার হয়ে এলো চারিপাশ। লোকটার প্রতিটি পাশবিক স্পর্শ যেন অগ্নিস্ফুলিঙ্গের লেলিহান। তীব্র যন্ত্রণায় ঝলসে যাচ্ছে সর্বাঙ্গ। হিংস্র হায়নার প্রতিটি পদক্ষেপে ছিন্ন ভিন্ন হতে লাগলো অতীব কোমল মাংসপিণ্ড। অন্তরের যাতনায় গলাকাটা মুরগির ন্যায় অবিরাম ছটফটানিতে ক্রমশ অসার হয়ে এলো অস্তিত্ব। নিজের সংগ্রাম হারিয়ে রিক্ত মস্তিষ্কটা তখনও কোনো এক মানবের চিন্তায় মশগুল। বারে বারে বলে যাওয়া তার প্রতিটি সতর্কবাণী যেন এফোর এফোর করে রক্তাক্ত করে তুলছে হৃদয়টাকে। তোমাকে রক্ষা করার জন্য সারা জীবন প্যান্ট হাউসে বসে থাকবো না আমি। নিজেকে সামলাতে শেখো ফ্লোরা। এই যেন কোনো সাধারণ বাক্য নয়, ছিল অন্তর্বিদ্ধকারী বিষাক্ত এক তীরের ফলা। তুষার ব্যতীত কোনো কিছুই আর ছুঁতে পারল না মস্তিষ্ক। কেবল ধীরে ধীরে রক্তিম আধারে ডুবে যেতে লাগলো ধরিত্রী। বুঝে এলো টলমলে নেত্রপল। সেই সঙ্গে নেবে গেল দুনিয়ার সমগ্র আলোক শিখা। ঘন্টার পর ঘন্টা অবিরত যন্ত্রণায় ধরফর করতে থাকা হৃৎপিণ্ডটা অবশেষে বিলীন হলো নিস্তব্ধতার অনলে। কোমল গোলাপি আভাযুক্ত সমগ্র শরীর জুড়ে পাশবিকতার আগ্রাসন। তীক্ষ্ণ আঁচড়ে রক্তে মাখামাখি সর্বাঙ্গ। ভেঙে চুরে পড়ে থাকা অনাবৃত নিথর দেহখানি এখন সম্পূর্ণ নিরুদ্বেগ। তবুও মুক্তি মিলল না হায়নার কবল থেকে। যেন মেয়েটার অন্তিম শ্বাস প্রশ্বাসটুকুও আজ পুরোপুরি হরণ করায় উদ্গ্রীব হয়ে আছে লকলকে হিংস্র দানব। রাতের শেষ প্রহরে আপন বীরত্বের ইতি ঘটালো অ্যালেক্স। মেঝের উপর ভঙ্গুর চিত্তে পড়ে থাকা অবচেতন রমণীকে লক্ষ্য করে হাসল নৈশব্দে। অতপর উদ্যত হলো আরও ভয়াবহ কর্মকাণ্ডে। পকেট থেকে দিয়াশলাই বের করে জ্বালালো সেটিকে। উদ্দেশ্য তার আগমনের পুঙ্খানুপুঙ্খ প্রমাণকে নিশতি আধারে নিশ্চিহ্ন করে দেওয়া। তবে ভাগ্য সায় দিল না তাতে। কার্যসিদ্ধির আগেই দরজার ওপাশ থেকে উদ্বিগ্ন স্বরে ডেকে উঠল কেউ। স্পষ্ট রুশ ভাষায় জানালো, জলদি করুন প্রিন্স, প্যারাডাইস গেট দিয়ে গাড়ির বহর প্রবেশ করছে অভ্যন্তরে। সম্ভবত গার্ডসরা চলে এসেছে। আমাদের এক্ষুনি পালানো উচিত, নয়তো। লোকটার পুরো বাক্য সম্পন্ন হওয়ার আগেই টর্চার সেলের দরজা খুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অ্যালেক্স। উন্মুক্ত শরীরে শার্ট চড়াতে চড়াতে জলদি মাথা নাড়িয়ে বলল,
লেটস গো। রয়্যাল ক্যারিবিয়ান কক্সবাজার। শঙ্খচিলের কিচিরমিচির প্রলুব্ধ ধ্বনির হাত ধরে সূচনা হলো আরেকটি অপার্থিব সকালের। গতরাতের ধূসর মেঘমালার রেশ কাটিয়ে ঝলমলে সূর্যলোকে উষ্ণ চারিপাশ। পুরো এক নিশীথ বিভ্রমের ইতি ঘটেছে প্রচণ্ড সকালে। চেতনা ফিরতেই গভীর জলরাশির উর্মিমালার তরঙ্গোচ্ছ্বাসে ভর করে হেলেদুলে বয়ে চলা ক্রুজশিপের মাস্টার বেডরুমে নিজেকে আবিষ্কার করে ঈশানী। শরীরটা হালকা ভীষণ, ক্লান্তির ছাপ কেটে গিয়ে মস্তিষ্ক জুড়ে ভর করেছে নিগুড় সজীবতা। নাজাল ক্যানোলা খোলা হলেও হাতেরটা এখনও স্বস্থানে আবৃত। আড়মোড়া ভেঙে নড়েচড়ে উঠতেই সেদিকে লক্ষ্য করল ঈশানী। হাতটাকে এদিক ওদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টে ক্যানোলাখানি পরখ করতে করতে বিড়বিড়ালো। ক্যানোলা কোথা থেকে উদয় হলো? মা কি ডাক্তার ডেকেছিল কাল রাতে? কালকের ঘটনা স্মরণ করতে গিয়ে হামেশাই মন স্পটে ভেসে উঠল চিরচেনা পিয়ার্স করানো নেত্রগহ্বরের অস্ফুট সেই চাহনিটুকু। ব্যাডবয় খচিত ওয়াইল্ড পারফিউমের মাক্সি সৌরভে নিষ্পৃহতার অবসান, মরীচিকার আগমনে হৃদয়ে স্বস্তির প্লাবন, অবশেষে হাওয়ার গতিতে তার বক্ষভাজে আত্মনির্বাসন। তার পরের ঘটনা সম্বন্ধে পুরোপুরি অজ্ঞাত ঈশানী। অগণিত কৌতূহলের তাড়নায় মস্তিষ্ক টনটন করে উঠল রমণীর। সহসা হুড়মুড়িয়ে ছাড়ল বিছানা, ভীরকদমের সম্মুখে অগ্রসর হয়ে মনে মনে আওড়ালো, তারপর কি করেছিল লোকটা? কাউকে মেরে টেরে দেয়নি তো আবার? আপন ভাবনায় হৃদয়ে খামছে ওঠে মেয়েটার। তড়িঘড়ি করে ছুটে যায় করিডোরে। সেখানে গিয়ে আরও এক দফা থমকালো সে, নিজেকে মস্ত বড় ক্রুজশিপে আবিষ্কার করে পিছিয়ে এলো কয়েক কদম। স্মৃতির পাতায় জাগ্রত হলো প্রথমবার ক্রুজশিপের সেই বীভৎস ঘটনা বিশেষ। যদিও সেসব এখন নিষ্ফল অতীত মাত্র, তবুও সেই বিভীষিকায় দিনগুলো আজও অস্থির করে তোলে ভীতসন্ত্রস্ত রমণীকে। স্মরণ করিয়ে দেয় নিজের বিধ্বস্ত ব্যথাতুর অতীতটাকে। আবারও সেই বিশাল ক্রুজশিপ, সীমান্তহীন অগাধ জলরাশির উপাখ্যান। চারিপাশের দৃশ্য অবলোকন করে অস্বস্তিতে জমে গেল অন্তঃকরণ। মানবশূন্য করিডোর, তৃষ্ণার্ত চাতকিনীর ন্যায় এদিক ওদিক দৃষ্টিপাত করে হতচকিত হলো দুনয়ন। দৃষ্টি সীমানা জুড়ে নির্জীবতায় ছেয়ে আছে প্রান্তর। চেতনায় ফেরার পর মুহূর্তেই এহেন অপ্রীতিকর আবহ আতঙ্কিত করে তুলল নাজুক বক্ষপিঞ্জর। অতর্কিতে ছুটল মেয়েটা, অস্বস্তিতে নয় বরং উদ্ভ্রান্তের ন্যায় ঊর্ধ্বশ্বাসে। ছুটতে ছুটতেই এক বিশালাকৃতির কক্ষাধারে এসে থমকালো পদযুগল। দরজাটা হাট করে খোলা, যার দরুন বাইরে থেকেই দৃশ্যগত হলো অজস্র মনিটর আর ল্যাপটপের বহর। একসঙ্গে এতগুলো মনিটর অবলোকন করে হতভম্ব হলো রমণী। ভেতরের অপ্রতিরুদ্ধ কৌতূহলের তাড়নায় সিদ্ধান্ত বদলালো তৎক্ষণাৎ। এপাশ ওপাশ দৃষ্টিপাত করে সকলের অগোচরে আড়ষ্ট পদচারণায় প্রবেশ করল অভ্যন্তরে। তিমিরে আচ্ছাদিত সুবিস্তীর্ণ রুম। বৈদ্যুতিক আলোর উপস্থিতি না থাকলেও চারিপাশে সাজানো একাধিক ডেস্কটপ আর ল্যাপটপ স্ক্রিন সমেত নীলাবালয় পরিষ্কার চারিপাশ। ভেতরে আসবাবের উপস্থিতি নগণ্য। বৃহৎ গোলাকার ডেস্কের সম্পূর্ণ অংশ জুড়ে কেবলই প্রযুক্তির অস্তিত্ব। ডেস্কের সম্মুখে অবস্থানরত গেমিং চেয়ারটা ফাঁকা পড়ে আছে। চেয়ারের অস্তিনে ঝুলছে কুচকুচে কালো এক হেডফোন। অতর্কিতে চেয়ারের ব্যাকসিটে হাত বোলালো ঈশানী। গভীর চিত্তে অনুধাবন করল এখানে বসে কোনো জিনিসকে আয়ত্তে রাখে মাফিয়া বস। কিন্তু কি সেই জিনিস? ভাবতে দেরি হলো ঈশানীর। বেখেয়ালি হাতের স্পর্শে সবগুলো মনিটরে একযোগে তারই ঘরের লাইভ স্ট্রিমিং চালু হতে দেরি হলো না বিশেষ। রুমে অবস্থিত প্রতিটি কোণ, প্রতিটি বারান্দা, এমনকি শাওয়ার নেওয়ার জায়গাটা পর্যন্ত একে একে ভেসে উঠল ডেস্কটপ স্ক্রিনে। কাল সারা রাত সেই কক্ষে ঘুমিয়েছিল, সেটাও পুঙ্খানুপুঙ্খ ভাসছে মনিটরের পর্দায়। ঘটনার আকস্মিকতায় ফাঁকা হয়ে এলো অধর যুগল। এতদিনে মেয়েটা উপলব্ধি করল ওর সেই 24 ঘন্টার স্টকার আর অন্য কেউ নয়, স্বয়ং এরিসি উভান। স্তব্ধ হয়ে গেল প্রতিটি ইন্দ্রিয়। অবিশ্বাসের তাড়নায় প্রকাণ্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করলো অন্তরে। নিজের অজান্তেই ফাঁকা হয়ে যাওয়া মুখের উপর করতল ছোঁয়ালো ঈশানী। হতবিহ্বল স্বরে বলে উঠল, এসব কি? এই ঘরে প্রবেশ নিষেধ। অকস্মাৎ পুরুষালী রাশভারী আওয়াজটা শ্রবণেন্দ্রিয় ভেদ করতেই আটকে উঠল ঈশানী। ভয়ের তো এক শুষ্ক ঢোক গলাৎকরণ করে পেছনে ঘুরতে উদ্যত হবে, তখনই দ্বিতীয় দফার গম্ভীর বাক্য ছুড়ল আগন্তুক, দরজার উপর নেম প্লেট দেখনি, নো এন্ট্রি। ভেতরে ভেতরে মেয়েকে আত্মবিশ্বাস জমিয়ে ঘুরল ঈশানী। সঙ্গে সঙ্গে চোখাচোখি হয়ে গেল অপর প্রান্তের তামাটে বর্ণের সৌষ্ঠব যুবকের সহিত। সান্নিধ্যে অগ্রসর হলো মূর্তিমান যুবক। পেছনের মনিটরে একল দৃষ্টি ফেলে তপ্ত এক নিঃশ্বাস ছেড়ে গমগমে আওয়াজে শুধালো, এখানে কি করছো? প্রত্যুত্তর করল না রমণী। অভিমান সুলভ নাসারন্ধ্র ফুলিয়ে তীর্ছক সরে বলল, এসব কি?
ইশারা তার মনিটরের পর্দায় নিবদ্ধ। সেদিকে দৃষ্টিপাত করে ঠোঁট উল্টালো তুষার। ভাবলেশহীন কণ্ঠে জানালো, দেখতেই পাচ্ছ, হি ওয়াজ জাস্ট স্টকিং ইউ। তুষারের কথায় থমকে গেল ঈশানী। মেজাজ চড়ে উঠল সপ্তমে। ঝাঁঝালো কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, জাস্ট? আপনার এটাকে জাস্ট মনে হলো? ঘরে বাইরে যেখানে সেখানে ও আমাকে সবভাবে দেখে নিয়েছে। কোনো কিছু আর বাকি নেই। আমার সব কিছু উন্মুক্ত ওর কাছে। আপনি জানেন একটা অবিবাহিত মেয়ের জন্য এটা কতটা অসম্মানের, কতটা অপমানের? বাক্য শেষ হতেই সিক্ত হলো দুনয়ন। নোনা জলের চিকন স্রোত বাঁধভাঙা হয়ে গড়ালো কপলে। অভিব্যক্তি বদলালো না তুষারের। সে একই ভঙ্গিমায় নির্বিকার স্বরে জবাব দিল, তোমার সেফটির জন্যই এত সব। আজ স্টকিং না করলে তোমার কারেন্ট সিচুয়েশন কিছুই জানা যেত না। পরিবারের অ্যাভিউসিং কর্মকাণ্ডে হয়তো শীঘ্রই মরে যেতে তুমি। নির্দয় পাষণ্ড গ্যাংস্টার। এর বাইরে কিছুই মাথায় এলো না ঈশানীর। ক্রন্দিত স্বরে আওড়ালো, তাই বলে এভাবে একটা মেয়ের সম্মান হরণ করে? আমার শাওয়ারের নিচেও? কথা সম্পন্ন হলো না মানবীর। দুচোখ বুজে এলো সংকোচে। নির্দ্বিধায় প্রত্যুক্তি করল বিপরীত পক্ষ, আই থিঙ্ক তার অধিকার রয়েছে। ফের তেতে উঠল ঈশানী। অস্থির পদচারণায় সম্মুখে এগোনোর পায়তারা করে ঋণ ঋণে আওয়াজে বলতে লাগলো, কোথায় সে? কেন এসব করলো? আমি জানতে চাই সব কিছু। ইরিশকে হাজার কথা শোনাতে শোনাতে বেরিয়েই যাচ্ছিল ঈশানী। তখনই পেছন থেকে বাক্য ছুড়ল তুষার। হাতের ট্যাবলেটখানা ওর নিকট বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, যাওয়ার আগে এটা একবার দেখে যাও। অতর্কিতে কপাল গোছালো রমণী। টলমলে অশ্রুসিক্ত নীল চোখের গভীরে জড়ো হলো প্রশ্নের সমাগম। কয়েক পা পিছিয়ে এসে ট্যাবলেটটাকে হাতে আগলালো সে। স্ক্রিনে দৃষ্টি বোলানোর আগে এক পল তুষারের পানে চাইল মেয়েটা। কুণ্ঠিত স্বরে শুধালো, কি এটা? নিজেই দেখে নাও। ছোট বাক্যে প্রত্যুত্তর করল তুষার। দৃষ্টি নমিত করল ঈশানী। ট্যাবলেটের স্ক্রিনে ভাসমান লেখাগুলোকে নিগুড় দৃষ্টি বুলিয়ে বলে উঠল, লেখাগুলো পড়ে তো রেজিস্ট্রি পেপার মনে হচ্ছে, কিন্তু কার? তাছাড়া আমিই বা কী করবো এটা দিয়ে? ভালো করে পড়ো, মনোযোগ সহকারে। তুষারের বাক্যটুকু শেষ হতে না হতেই স্তব্ধ হয়ে গেল রমণী। বারে বারে স্ক্রিনটাকে এদিক ওদিক নড়াচড়া করতে করতে অবিশ্বাস্য স্বরে আওড়ালো, এরিশ ইউভান ওয়েটস ঈশানী তুষ্কর্ণিয়া? এর মানে কি? এর মানে আইনগতভাবে তোমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ। পুনরায় স্পষ্ট স্বীকারোক্তি ভেসে এলো পাশ থেকে। তড়াক করে চোখ তুলল ঈশানী। এদিক ওদিক মাথা নাড়িয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রত্যুত্তর করল, এটা অসম্ভব। আমি কোথাও কখনো স্বাক্ষর করিনি, আর না তো এরিশ কখনো বলেছে আমায়। ঠোঁট বাঁকালো তুষার। দুহাত পকেটে পুরে পূর্ণ দৃষ্টিপাত করল নীলাম্বরীর পানে। অতপর ভনিতা না করে জবাব দিল, ইউ নো হোয়াট, মাফিয়া বস কখনো বলে কয়ে তোমার সম্মতি গ্রহণ তারপর বিয়ের রেজিস্ট্রি করবে না। হি ইজ দ্য পাইথন লিডার। ওর মর্জি হয়েছে তাই রেজিস্ট্রি করে নিয়েছে, দ্যাটস ইট। এবার নিশ্চিত হতে পারো, অন্য কেউ নয়, বরং বৈবাহিক সূত্রে তোমার হাজব্যান্ড তোমাকে সকল পরিস্থিতিতে দেখে নিয়েছে। তুষারের যুক্তিগুলো জুৎসই বোধগম্য হলো না মস্তিষ্কে। তার আগেই দস্যুর ন্যায় হানা দিল আরেক প্রশ্নের বহর। সহসা প্রশ্ন ছুড়ল মেয়েটা, এখানে রেজিস্টার লোকেশন ভ্যাটিকান সিটি দেখাচ্ছে, কিন্তু কেন? পৃথিবীতে এত এত জায়গা থাকতে ওই ছোট দেশেই কেন বিয়ের আইনি কার্যক্রম সম্পন্ন করলো মাফিয়া বস? কারণ ওই দেশে আইনগতভাবে ডিভোর্স সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ তুমি চাইলেও কোনোদিন ছেড়ে যেতে পারবে না ইরিশকে। তুষারের শেষ জবাব শুনে অচিরেই বাকরুদ্ধ হয়ে গেল ঈশানী। নিষ্প্রভ হতবুদ্ধি দুনয়ন। এতগুলো সত্যি একসঙ্গে যেন বজ্রপাতের ন্যায় হামলে পড়ল নাজুক মস্তিষ্কে। থমকালো কার্যক্রম। কণ্ঠনালী রোধ হয়ে এলো দুর্বোধ্য এক অদৃশ্য শেকলে, যার দরুন স্থবির হয়ে পড়ল মুহূর্ত। নীরবতায় গুমট চারিপাশ। হতবিহ্বল মেয়েটাকে ধাতস্থ করার প্রয়াসে তুষার আগ বাড়িয়ে কোনো কিছু বলতে যাবে, তার আগেই ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হলো মুঠোফোন। নাম্বারটা পরিচিত ঠেকল। সহসা কর্ণগহ্বরে ইয়ারপোর্টস প্রবেশ করালো নির্বিঘ্নে। এপাশ থেকে কোনো কিছু বলার আগেই বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো পরিচিত এক রন্দিত কণ্ঠস্বর। কোনো কিছুই স্পষ্ট নয়। নীরবে শুনল আরজি। অতপর থমথমে আওয়াজে জিজ্ঞেস করল, কোথায় তুমি এখন? ব্যাস এইটুকুই। ও পাশের কথা শেষ হতে না হতেই বিনা বাক্যে প্রস্থান করে তুষার। ওদিকে পুরোপুরি স্তম্ভিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রয় নির্বাক হতবিহ্বল মানবী। নিস্তব্ধ নিবিড় নীলাচল। কোথাও কোনো মানুষের উপস্থিতি নেই। ইনানির সর্বশেষ প্রান্তে একেবারে মানবশূন্য বন্দরে এসে স্পিডবোট থামালো তুষার। ছোট সাইজের নোঙরখানা পানিতে ফেলে এক লাফে নেমে এলো বালুচরে। করতলে আবদ্ধ রিভলভারটাকে লোড করতে করতে এদিক ওদিক দৃষ্টি ফেলে পর্যবেক্ষণ করতে লাগলো চারিপাশ। কোথাও কারো উপস্থিতি টের না পেয়ে তীক্ষ্ণ অক্ষিদ্বয় কুঁচকে এলো তুষারের। রাশভারী থমথমে মুখাবয়বে ভর করল নিগুড় বিরক্তি, কিন্তু ফিরে গেল না।
কিছু একটা ভেবে বালুচর ধরে যান্ত্রিক পদযুগলের সম্মুখে অগ্রসর হলো লোকটা। ইনানি ছাড়িয়ে কিছু দূর যেতেই দেখা মিলল নিঝুম নামক হাস্যোজ্জ্বল অস্তিত্বের। পরিধেয় পাজামাটা খানিক উপরে তুলে নির্বিঘ্নে বালুচরের উপর আঁকিবুকি করছে সে, যা দেখা মাত্রই আগ্নেয়গিরির দাবানল জ্বলে উঠল মস্তিষ্কে। ট্রিগার চেপে রাখা আঙুলখানা বহু কসরতে সামলালো তুষার। উৎপীড়িত হলো না, বরং স্বভাবসুলভ থমথমে অভিব্যক্তিতে দাঁড়িয়ে রইল শটান। ওদিকে তুষারকে দেখা মাত্রই সমুদ্র তট ছাড়িয়ে জলদি পায়ে শুষ্ক বেলাভূমির অভিমুখে ছুটে এলো নিঝুম। অধর মাঝে চিরাচরিত নিগড় হাসির রেশ টেনে বলল, আমি জানতাম আপনি আসবেন। দেখলেন তো কেমন প্র্যাঙ্ক করলাম। বাক্য শেষ হতে না হতেই ওর নাজুক কপলে অতর্কিতে হামলে পড়ল পুরুষালী শক্ত হাতের চাপেটাঘাত। আঘাতের প্রকোপ এতটাই তীব্র ছিল যে গোছানো পরিপাটি চুলগুলো নিমেষে এলোমেলো হয়ে আছড়ে পড়ল মুখের ওপর। ব্যথায় টনটন করে উঠল নরম ত্বকের আবরণ। যতটা না ব্যথা শরীরে অনুভূত হলো, তার চেয়ে বহুগুণ যাতনায় হৃৎপিঞ্জর হাহাকার করে উঠল মেয়েটার। কেয়ক্ষণ বাদে রক্তাপ কপলে করতল ছড়িয়ে তুষারের পানে অবিশ্বাস্য দৃষ্টিপাত করল নিঝুম। ভয়ে তটস্থ তার মুখাবয়ব। চোখের কার্নিশে জড়ো হয়েছে এক ফোঁটা অশ্রুসিক্ত নোনা জল। মূর্তিমানব নির্জীব তুষারের কঠোরতা বিন্দু পরিমাণ টলল না তাতে। উল্টো ভয়ের তোড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, হাউ ডিয়ার ইউ? আমাকে মিথ্যে বলার সাহস হলো কি করে তোমার? ডোন্ট ইউ নো আম এ ফাকিং গ্যাংস্টার? তাহলে কোন সাহসে প্র্যাঙ্ক করো তুমি আমার সাথে? আনসার মি। ক্রোধের তাড়নায় গর্জন করে উঠল তুষার। আড়ষ্টতায় তীর তীর করে কাঁপছে নিঝুম। চোখ দিয়ে ঝরে যাচ্ছে অবিরাম অশ্রুজল। আর কোনোদিন যদি আমাকে ফোন করার স্পর্ধা দেখিয়েছ, তাহলে খবর আছে তোমার। মুখের উপর স্পষ্ট হুমকি ছুড়ে ঘাড় ঘুরিয়ে সোজা হাঁটা ধরে তুষার। এতক্ষণে নীরবতা ভাঙল নিঝুম। পেছন থেকেই চেঁচিয়ে শুধালো, বিয়ে করবে না আমায়? থমকালো পদযুগল। কোনো কিছু না ভেবেই দ্বিতীয়বার পেছনে দৃষ্টিপাত করল যুবক। তার স্থিরতা অবলোকন করে ছুটে এসে সামনে দাঁড়ালো নিঝুম। বুকের ভেতর অনেকটা সাহস সঞ্চার করে জানালো, তুর্য ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে খালামণি। বাবা মাও এক পায়ে রাজি, কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাই। শুধু একবার জানতে দিন আপনার গহীন মনের অনুরক্তিটুকু। একটুখানি দুর্বলতার আভাস দিন, আমি না হয় আপনার হয়েই বাড়িতে কথা বলবো। মেয়েটার অবুঝ বাসনায় বিরক্ত বোধ করল তুষার। দাঁতে দাঁত পিষে বলল, তুমি কি বাংলা কথা বুঝতে পারো না? আম এ গ্যাংস্টার। তাতে কি মানে বুঝছো গ্যাংস্টারের? এটা নাটক কিংবা সিনেমা নয়। আমার সঙ্গে জীবন জড়ানোর অর্থ কি আদৌ জানো সেটা? ঠোঁট উল্টে এদিক ওদিক মাথা নাড়ালো নিঝুম। অর্থাৎ জানে না। ওর ভাবনার প্রত্যুত্তরে তুষার আরও কিছু কড়া নিষেধাজ্ঞা অর্পিত করবে, তার আগেই বেজে ওঠে মুঠোফোন। দীর্ঘ শ্বাস ফেলে সেদিকে দৃষ্টিপাত করে তুষার। স্ক্রিনে ভাসমান রাশিয়ান নাম্বারে চোখ বুলিয়ে বেশ অবাক হলো যুবক। মনে মনে আওড়ালো, রাশিয়ান নাম্বার থেকে সরাসরি বিডি নাম্বারে কল ঢুকছে। হোয়াই? এটা তো ব্রাডবাইয়ের রুলস বহির্ভূত। তার মানে কি এমার্জেন্সি? সব কিছু ঠিকঠাক আছে তো ওখানে? ফ্লোরা এখনও ফ্যাক্স পাঠায়নি, কিন্তু কেন? হাজারটা প্রশ্নের তোড়ে থমকালো তুষার। অগত্যা রাশিয়ান ট্যাগশোভিত নাম্বারটাকে এক মুহূর্ত নিষ্প্রভ দৃষ্টে পরখ করে মোবাইল স্ক্রিনের তর্জনী চালালো সে। ফোন কল রিসিভ হতেই কানে তুলল যন্ত্রটি। অতঃপর নিস্তব্ধতায় অতিবাহিত হলো কয়েক সেকেন্ড। মাত্র কয়েক সেকেন্ডের পরিক্রমায় যুবকের চিরাচরিত থমথমে অভিব্যক্তি বিলীন হলো বিদীর্ণ এক আহত চিত্তের অন্তরায়। শক্ত করতল দুটো মুঠিবদ্ধ করে প্রস্তুর খণ্ডের ন্যায় দণ্ডায়মান যুবক। 1 মিনিট 2 মিনিট নয়, সেভাবেই কেটে গেল অনেকটা সময়। দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আচানক চোখের কার্নিশ ভেদ করে এক ফোঁটা শীতল পানীয় গড়ালো তার তীক্ষ্ণ চিবুকে, যা দেখে বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে নিঝুম। প্রথমে বিশ্বাস না হওয়ার দরুন আকাশপানে চেয়ে বৃষ্টির আনাগোনা উপলব্ধি করে মেয়েটা। যখন নিশ্চিত হয়ে যায় বৃষ্টি তো দূরে থাক, কিঞ্চিত মেঘের আস্ফালনও ঘটেনি দিগন্তে, তৎক্ষণাৎ হতচকিত দুনয়ন কপালে উঠে গেল ওর। অবিশ্বাস্যতার কুণ্ঠার একচ্ছত্র তাড়নায় থেমে থেমে বিড়বিড়ালো, আপনি কাঁদছেন তুষার? এটা কি আদৌ সম্ভব, নাকি আমার মতিভ্রম? এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমার গল্পের পর্ব 40। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।